আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি লেকচারে। আজকের লেকচারটি হলো স্ট্রেস রিলেটেড আরেকটি নতুন টপিকের উপর লেকচার। তো এখানে মূল আমাদের কন্ডিশন হচ্ছে স্ট্রেস নিয়েই ম্যাথ, কিন্তু আমাদের হচ্ছে এখানে একটা নতুন থিওরি আমরা জানতে পারবো। সেটা কি সেই রিলেটেডই আলোচনা করি। তো আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি যে থিন ওয়ালড প্রেশার ভেসেলস। তো এই জিনিসটা আসলে কি, এই টার্ম দ্বারা কি বোঝায় এবং এটার সূত্রের ডেরিভেশনটা আমরা দেখবো এবং সেই রিলেটেড কিছু ম্যাথ করব। তো ফার্স্টে আমরা হচ্ছে এগুলা বাংলায় বোঝার চেষ্টা করি, ইংলিশে তো অত সহজে বোঝা যায় না যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা। তো ফার্স্টে যদি আমরা সংজ্ঞার ব্যাপারে যাই, যে থিন ওয়াল প্রেশার ভেসেল হলো এমন একটি পাত্র বা ভেসেল। ভেসেল বলতে মূলত এখানে পাত্র বোঝানো হচ্ছে যার দেয়ালের পুরুত্ব তার ব্যাসার্ধের তুলনায় অনেক কম। অর্থাৎ এই যে আমরা এখানে একটা পাত্র দেখতে পাচ্ছি ছবিতে, এই ছবিটার মধ্যে অনেকটা, যে এটার ভিতরে ডায়ামিটারটা যা হবে তার তুলনায় সেই পাত্রের ব্যাসার্ধটা অনেক কম হবে, সরি সেই পাত্রের থিকনেসটা অনেক কম হবে। তো সাধারণত যদি দেয়ালের পুরুত্ব, এখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে দেয়ালের পুরুত্ব যদি টি হয়, তাহলে আমার সেই টির ভ্যালুটা কি হবে, আর এর 10% অথবা তার চেয়ে কম। অর্থাৎ আমার এই টি এর ভ্যালু, থিকনেসের ভ্যালুটা আমার এই পাত্রের যে রেডিয়াস হবে তার রেডিয়াসের 10%-এর সমান অথবা 10%-এর কম হবে। এটা হচ্ছে আমাদের এখানে মূল থিওরি। এরপর হচ্ছে এখানে আমার বলা হয়েছে আর হচ্ছে অভ্যন্তরীণ ব্যাসার্ধ, তাহলে সেটিকে থিন ওয়াল প্রেশার ভেসেল ধরা হয়। তো এই শর্তগুলো মেনটেন করলে যদি আমরা একটা এরকম পাত্র তৈরি করি, সেটা হচ্ছে আমার এই থিন ওয়াল প্রেশার ভেসেলের আন্ডারে পড়বে। এই ভেসেলগুলোতে অভ্যন্তরীণ চাপ কাজ করে, যা ভেসেলের দেয়ালে চাপ সৃষ্টি করে। মূলত এই ধরনের ভেসেলে বিভিন্ন জিনিস থাকতে পারে, গ্যাস থাকতে পারে, পানি থাকতে পারে, যা ভিতর থেকে কি একটা প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করে দেয়ালের সারফেসে একটা প্রেশার তৈরি করে। তো এটাই হচ্ছে এটার মূল কাজ। আমরা হচ্ছে কোথায় কোথায় এই থিন ওয়াল প্রেশার ভেসেল ইউজ করা হয় সেই ব্যাপারে দেখবো। তার আগে আমরা হচ্ছে কিছু অ্যাজাম্পশনস বা ধারণা নিয়ে আগাই, যে এই কনসেপ্টের জন্য আমাদের কি কি ধারণা আমরা অ্যাজাম্পশন করে নিই। তো ফার্স্ট অফ অল আমরা যেটা ধরে নিই সেটা হচ্ছে দেয়ালের পুরুত্ব ব্যাসার্ধের তুলনায় অনেক কম, যেটা আমি যেখানে বলছি মাত্র 10%। এরপরে হচ্ছে আমরা অভ্যন্তরীণ চাপ সর্বত্র সমানভাবে কাজ করে, অর্থাৎ এখানে দেয়ালের প্রত্যেকটা জায়গায় সেম পরিমাণ চাপ কাজ, মানে সেম পরিমাণ চাপ সমানভাবে কাজ করবে। তারপর হচ্ছে আমাদের চাপ শুধুমাত্র দেয়ালের উপর লম্বভাবে কাজ করে, ভিতর থেকে যে চাপটা দেওয়া হবে সেটা দেয়ালের উপর ডিরেক্ট এরকম লম্বভাবেই কাজ করবে। তারপর হচ্ছে আমার রেডিয়াল স্ট্রেস খুব ছোট, তাই এটি উপেক্ষা করা যায়। এটি মূলত আমাদের যে জিনিসটা বোঝায় যে আমার এখানে ৩ ধরনের স্ট্রেস কাজ করে ভিতরে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল স্ট্রেস, একটা হচ্ছে আমার লঞ্জিটিউডিনাল স্ট্রেস, আরেকটা হচ্ছে আমার রেডিয়াল স্ট্রেস। তো এই ধরনের ভেসেলের ক্ষেত্রে আমার রেডিয়াল স্ট্রেসটা খুবই ছোট হয়, এজন্য আমরা সেটা ক্যালকুলেশনে নেই না। আর লাস্ট হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটু বানান ভুল এসেছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটি হোমোজিনিয়াস এবং ইলাস্টিক, অর্থাৎ আমরা যে এই ভেসেলটা তৈরি করব এটা একদমই হোমোজিনিয়াস এবং ইলাস্টিক ম্যাটেরিয়াল হতে পারে, সেটা স্টিল। স্টিল একটা পারফেক্ট এক্সাম্পল, সেটা দিয়ে আমরা তৈরি করছি। তো এখন আমরা হচ্ছে আসি পরের সীমাবদ্ধতা নিয়ে, যে এটার কি কি সীমাবদ্ধতা রয়েছে। খুব বেশি চাপের ক্ষেত্রে এই তত্ত্ব প্রযোজ্য নয়, অর্থাৎ ভিতরে যদি অনেক চাপ থাকে, যেহেতু এটার দেয়াল কি খুবই পাতলা, এজন্য বেশি চাপ হলে কি হবে, ফেটে যাবে। এজন্য কি হয়, বয়লার বিস্ফোরণ হয় অনেক সময়। আর তারপর আমরা দেখতে পাচ্ছি দেয়ালের পুরুত্ব বেশি হয়, তাহলে এই বিশ্লেষণ ভুল ফল দিতে পারে। অর্থাৎ আমাদের যদি দেয়ালের পুরুত্বটা 10%-এর বেশি হয়, তাহলে আমাদের এই সূত্রগুলো কাজে আসবে না। সূত্রগুলো আমরা পরবর্তীতে দেখব। তাপমাত্রা বা লোডের পরিবর্তন এই মডেলে ধরা হয় না, অর্থাৎ আমার যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেই জিনিসটা আমরা এখানে ক্যালকুলেট করি না। অর্থাৎ হুট করে যদি শীতকাল থেকে গ্রীষ্মকাল আসে, তাহলে কিন্তু একটা বড় ধরনের অ্যাজাম্পশনে ফেলিয়ার হবে। আর লাস্ট অফ অল হচ্ছে কমপ্লেক্স জ্যামিতির ভেসেলের জন্য এই তথ্য প্রযোজ্য নয়। অর্থাৎ এই যেটা একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল, নর্মালি সিলিন্ড্রিক্যাল ভেসেল ইউজ করা হয় সব জায়গায়। তো আমরা যদি একটা এরকম খুব জটিল টাইপের একটা ভেসেল দাঁড় করাই এই টাইপের এরকম একটা শেপ দিয়ে, এগুলোর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না। এরপরে আমরা আসি হচ্ছে প্রয়োগ, অর্থাৎ এই ভেসেলগুলো আসলে কোথায় ইউজ করা হয়। বয়লারে, বয়লার এখানে খুব জনপ্রিয়, এটা এখানে ইউজ করা হয় বেশিরভাগ সময়। গ্যাসের সিলিন্ডার, পানির ট্যাঙ্ক, অ্যারোস্পেস এবং সাবমেরিনে ব্যবহৃত প্রেশার ভেসেল এবং কেমিক্যাল প্রসেসিং ইন্ডাস্ট্রি রিঅ্যাক্টরগুলো, এসব জায়গায় মূলত আমাদের এই ভেসেলগুলো ইউজ করা হয়। তো মোটামুটি আমরা একটা ওভারভিউ জানলাম এখানে যে থিন ওয়াল প্রেশার ভেসেল আসলে কি এবং কিভাবে কাজ করে। এখন আমরা মূলত এটার সূত্রের ডেরিভেশনটা দেখবো, যে আসলে এই সূত্রটা কিভাবে এসেছে এবং সেই সূত্রের কাজগুলো কি কি। তো আমরা হচ্ছে এখন সূত্রের ডেরিভেশনটা দেখবো। এখানে মূলত আমি বইয়ের পার্টটুকু তুলে দিয়েছি, যে পরীক্ষার হলে যখন আমাদের লিখতে হবে আমাদের এটাই লিখতে হবে, কিন্তু বোঝার জন্য আমি বাংলায় সূত্রের ডেরিভেশনটা বোঝানোর চেষ্টা করেছি। তো বাংলার এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রের বাম পাশ, অর্থাৎ আমাদের এই সেকশনটা যেটা আর কি ক্রস সেকশন ভিউ, এই ক্রস সেকশন ভিউয়ে আমাদের বলা হয়েছে যে এটি একটি সিলিন্ডার ভেসেলের ক্রস সেকশন অংশ, অর্থাৎ কাটা অংশ। অর্থাৎ এই যে আমরা যদি চিন্তা করি যে আমরা হচ্ছে এই গোল পার্টটুকু দেখতেছি আর কি, সেকশন কেটে এই গোল পার্টটুকু দেখতেছি। তো এর ভিতরে তীরগুলো দেখাচ্ছে যে অভ্যন্তরীণ চাপ, ইন্টারনাল প্রেশার, এই যে প্রেশার সব দিকে লম্বভাবে কাজ করতেছে, দেয়ালের উপর সমানভাবে কাজ করতেছে এবং কি লম্বভাবে কাজ করতেছে, চাপটি দেয়ালের প্রতি ইউনিট এরিয়াতে লম্বভাবে কাজ করতেছে। এরপর হচ্ছে আমরা একটা ডানে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানেরই একটা সেকশন কাটা হয়েছে, এই যে সেকশন লাইনটা এখানে এখানে এই যে এখানে একটি সেকশন কাটার ফলে আমরা ডান সাইডে এবার দেখছি, এবং ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু জিনিস এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল এখানে আমরা এল এর যে ভ্যালুটা দেখতে পাচ্ছি উপরে, এল হচ্ছে আমাদের সিলিন্ডারের লেন্থ কতটুকু দৈর্ঘ্য, টি যে ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, টি হচ্ছে আমাদের সিলিন্ডারের পুরুত্ব, আর ডির ভ্যালু যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের অভ্যন্তরীণ ব্যাস, ভিতরের দিকে যে ডায়ামিটারটা সেটা। আর বড় টি যেটা, সেটা হচ্ছে আমাদের দেয়ালের মধ্যে টেনশন, অর্থাৎ দেয়াল থেকে আমাদের একটা ফোর্স
ব্যাক করা হচ্ছে। অর্থাৎ আমরা ভিতরে কি দেখতে পাচ্ছি, আমাদের এফ এর একটা বল আছে না, যে অভ্যন্তরীণ চাপের কারণে সৃষ্ট বাহ্যিক বল, এটা মূলত এই প্রেশারের কারণে ভিতর থেকে একটা বল দেয়ালের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে এফ, এবং দেয়ালও কি করে আমাদের রিপ্লাই দেয় এই টি ভ্যালুর মাধ্যমে, অর্থাৎ টি যে বল সেটা হচ্ছে আমার দেয়াল থেকে রিপ্লাই আসতেছে। সো এটুকু আমরা বুঝেছি। এখন কথা হচ্ছে এখানে কি দিয়েছি, এখানে মূলত আমার সেই ডেরিভেশনটা দেওয়া, কিন্তু জাস্ট এই ডেরিভেশনের দিকে তাকালে তো আমরা বুঝতে পারবো না যে আসলে কি কি হচ্ছে। তো সেটার জন্যই ব্যাখ্যাটা মূলত আমি এখানে নিচে দিয়েছি যে আসলে কি হচ্ছে। তো ব্যাখ্যার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা এখন কি ডেরিভেশন করব সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেস ডেরিভেশন। অর্থাৎ আমরা যে ট্যানজেনশিয়াল স্ট্রেস সেটা আগে আমরা বের করবো, সেটা আমাদের কত আসে এই প্রেশার ভেসেলের জন্য। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা নর্মাল সূত্র যেটা জানি যে এফ ইজিক্যালস টু পি এ। এফ হচ্ছে আমাদের বল, পি হচ্ছে প্রেশার, এ হচ্ছে এরিয়া। এটা হচ্ছে আমাদের নর্মাল যে ফিজিক্সের সূত্র সেটা। এখন আমরা এটা কি করবো, এটা হচ্ছে আমরা এখানে কাজে লাগাবো। অর্থাৎ এখানে যে এরিয়াটা রয়েছে এখানকার ক্ষেত্রে, সেই এরিয়াটার জন্য আমাদের ভ্যালুটা কি হবে সেটা আমরা দেখবো। তো প্রেশার তো প্রেশারই, প্রেশার ভ্যালু পি। এরিয়ার জন্য আমরা এখানে লিখেছি ডি ইন্টু এল। তো এরিয়ার জন্য আমরা লিখেছি ডি ইন্টু এল। ডি হচ্ছে কি আমাদের এই যে অভ্যন্তরীণ যে ডায়ামিটারটা, আর এল কি, এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে শেডেড করা একটা পার্ট, শেডেড করা একটা রেক্ট্যাঙ্গেল যে আমরা দেখতে পাচ্ছি, এই শেডেড করা রেক্ট্যাঙ্গেল দিয়েই মূলত আমাদের এই এফটা পাস করবে। এজন্য আমাদের এরিয়াটুকু হবে হচ্ছে এই শেডেড করা রেক্ট্যাঙ্গেল পার্টটুকু, এটা হচ্ছে আমাদের ডি ইন্টু এল। তাহলে এখানে আমি বিস্তারিতভাবে লেখা আছে বাংলায়, সেটা আমরা একই জিনিস লেখা মূলত। আর এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দেয়ালের প্রতিরোধ শক্তি। অর্থাৎ আমরা তো এখন দেখলাম কি যে অভ্যন্তরীণ চাপের জন্য কি পরিমাণ বল সে দেয়ালের দিকে দিচ্ছে। এখন দেয়াল কি করবে, দেয়াল আমাদের একটা টেনসাইল ফোর্স দিবে, সে হচ্ছে আমাদের একটা প্রতিরোধ শক্তি দিবে। সেটার ভ্যালু কি সেটা এখন আমরা বের করবো। সেটার জন্য আমরা কি পাবো, যে টি ইজ ইকুয়ালস টু আমাদের যে স্ট্রেসের সূত্র ছিল টি মানে এফ ইজ ইকুয়ালস টু স্ট্রেস ইন্টু এরিয়া, সেটা মূলত এখন আমরা প্রয়োগ করবো। অর্থাৎ টি ইজ ইকুয়ালস টু ট্যানজেনশিয়াল স্ট্রেস, এটা কিন্তু আমাদের সেই ট্যানজেনশিয়াল স্ট্রেস ইন্টু এ অফ ওয়াল। এখন আমি একটু বলে রাখছি ট্যানজেনশিয়াল স্ট্রেসটা কি। ট্যানজেনশিয়াল স্ট্রেস বলতে বোঝানো হয় যে দেয়ালের থেকে আমাদের যেসব স্ট্রেস 90 ডিগ্রি বরাবর কাজ করে, অর্থাৎ এটা যদি আমার দেয়াল হয়, স্ট্রেসটা যদি একদম 90 ডিগ্রি বা নর্মাল বরাবর কাজ করে, সেই স্ট্রেসটাকে মূলত বলা হয় ট্যানজেনশিয়াল স্ট্রেস। সো আমরা হচ্ছে এটা ইন্টু এ, এ অফ ওয়াল। এখন আমাদের কথা হচ্ছে যে এই এর ভ্যালুটা কি হবে। এখন আমরা একটু চিত্রের দিকে আবার তাকাই, এবং আমরা চিত্রের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে আমাদের টিটা উপর থেকে একবার আসতেছে এবং নিচে থেকে একবার আসতেছে। তো যেইখান থেকে আসছে এটা কিন্তু দেয়ালের একটা কাটা পোর্শন, এই যে দেয়ালের কাটা পোর্শন যা দেখতে একটা আয়তাকার ক্ষেত্রের মতো। তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল কি হবে, এল হচ্ছে আমার দৈর্ঘ্য এবং এখানে পুরুত্বটা কত, টি। তাহলে আমাদের এর ভ্যালুটা হবে কি, এল ইন্টু টি। কিন্তু কথা হচ্ছে এখানে তো দুই জায়গা দিয়ে টি বের হচ্ছে, তাই না? তাহলে যেহেতু দুই জায়গা দিয়ে টি বের হচ্ছে, সেজন্য আমার এখানে এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একদিকের জন্য বের করেছি যে এর ভ্যালু টি ইন্টু এল, আর হচ্ছে আমার ট্যানজেনশিয়াল স্ট্রেস তো যা আছে তাই। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এবং তারপরে আমরা যে কাজটা করেছি যে দেয়ালের মোট বলবাহক এরিয়া, দুইটি দেয়াল, এই যে উপরে একটা দেয়াল এবং নিচে একটা দেয়াল, এই দুইটি দেয়ালের জন্য আমাদের 2 ইন্টু টিএল করে ফেলেছি। অর্থাৎ আমরা যে জিনিসটা আসলে পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু 2টি। এটা হচ্ছে আমাদের মেইন যে কনসেপ্ট। এই জিনিসটা আমরা হচ্ছে কিভাবে পাই, আমরা ডিরেক্ট হচ্ছে কি বলে সামেশন অফ এইচ করলেও পাই, সামেশন অফ হরিজন্টাল। তাহলে আমাদের ডান দিকে এফ যাচ্ছে এবং বাম দিকে দুইটা টি, তাহলে এফ ইজ ইকুয়ালস টু 2টি। এখন আমরা যে কাজটা করবো যে সূত্রে বসিয়ে সমীকরণ তৈরি করি। এক নং সমীকরণে যে ভ্যালুটা পেয়েছি এবং 2 নং সমীকরণে যে ভ্যালুটা পেয়েছি সেটা এখন আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে 3 নং সমীকরণে বসালে এখানে পিডিএল, এই সাইডে আমার পিডিএল, এবং এখানে আমার হচ্ছে স্ট্রেস ইন্টু টি ইন্টু এল, স্ট্রেস ইন্টু টি ইন্টু এল, আর এখানে কি ছিল 2, এই জন্য এখানে 2। সব বসিয়ে আমরা যদি এল এল কাটি এবং আমাদের এল কাটি, এখানে ভুলে ডি কেটে দিয়েছি, এল এল যদি আমরা কাটি তাহলে আমরা হচ্ছে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত স্ট্রেসের ফর্মুলা, অর্থাৎ ট্যানজেনশিয়াল স্ট্রেস ইজ ইকুয়ালস টু পিডি ডিভাইডেড বাই 2টি। এটা হচ্ছে আমাদের সেই ভেরিফাইড ফর্মুলা। এখন আমরা যদি এটার সাথে মিলাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যা যা করা হয়েছে মূলত আমরা এতক্ষণ তাই করছিলাম। এরপর হচ্ছে আমাদের আরেকটা স্ট্রেস বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের লঞ্জিটিউডিনাল স্ট্রেস। তো এখানে পরীক্ষায় লেখার জন্য আমার হচ্ছে বইয়ের সব টার্মসগুলো লিখে দিয়েছি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করবো হচ্ছে মূলত বাংলায় যে আসলে ডেরিভেশনটা কিভাবে এসেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্র আঁকে যে ভেসেলের 3D ভিউ। এবার আমরা লম্বালম্বিভাবে 3D ভিউটা দেখতে পাচ্ছি, যেখানে আমার ডি হচ্ছে অভ্যন্তরীণ ব্যাস, টি হচ্ছে আমার দেয়ালের পুরুত্ব, এবং এফ হচ্ছে আমার অভ্যন্তরীণ চাপের কারণে এক প্রান্তে কাজ করা মোট বল। অর্থাৎ এফ হচ্ছে আমার ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসের জন্য একটা কি চাপ তৈরি হচ্ছে, সেই চাপটা আমার দেয়ালের যে ঢাকনা বলতে পারি এই অংশটুকুকে, এই ঢাকনাতে যে বলটা সে প্রয়োগ করতেছে সেটা হচ্ছে আমার এফ। আর পিটি হচ্ছে আমার দেয়ালের ভিতরে লম্বালম্বি দিকের চাপ, অর্থাৎ দেয়াল থেকে যে প্রতিরোধ বলটা তৈরি করা হচ্ছে সেটাই মূলত আমার এখানে পিটি, অর্থাৎ সেই পিটির ভ্যালুটা হচ্ছে দেয়ালের প্রতিরোধ বল। তো এখানে আমার এই সেম জিনিসটা মূলত এখানে বোঝানো হয়েছে যে এই চাপের বিপরীতে দেয়ালের দৈর্ঘ্য বরাবর টেনসাইল স্ট্রেস তৈরি হয়। এখানে যে একটা চাপ তৈরি হচ্ছে, এই চাপের বিপরীতে এই দেয়ালের এই ভিতর থেকে একটা টেনসাইল স্ট্রেস তৈরি হয় যা এই চাপকে কি প্রতিরোধ করে। তো আমরা এখন সূত্রের ডেরিভেশনটা দেখব। প্রথমে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ চাপের কারণে ফোর্স, যে এফ ইজ ইকুয়ালস টু পি এ, আগের মতোই সেম। এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হচ্ছে আমরা এই এফটা যেটুকু এরিয়া জুড়ে আঘাত করতেছে, আগেরবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া পাচ্ছিলাম, এবার আমরা পাচ্ছি হচ্ছে একটা সার্কুলার এরিয়া। তো সার্কুলার এরিয়া সূত্র কি, পাই/4 ডি স্কোয়ার, ডি হচ্ছে এখানে ডায়ামিটার। এরপরে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেয়ালের প্রতিরোধ শক্তি, অর্থাৎ আমার এখানে এখন দেয়াল কি করবে, এখন যেহেতু তাকে চাপ দেওয়া হচ্ছে সে হচ্ছে প্রতিরোধ করবে। তো এই দেয়ালের প্রতিরোধ শক্তির জন্য আমরা কি বের করবো, যে লঞ্জিটিউডিনাল টেনসাইল ফোর্স পিটি ইজ ইকুয়ালস টু, এই যেটা হচ্ছে আমার সেই লঞ্জিটিউডিনাল টেনসাইল ফোর্স ইনটু এরিয়া হচ্ছে আমার সূত্রে থাকে, তাই না? তো এরিয়ার বদলে এখানে কি লেখা হয়েছে, পাই ডিটি।
এখন প্রশ্ন আসতে পারে যে পাই ডিটিটা কীভাবে এলো এবং এটা কী। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে উপরের যে সারফেসটা এটার দিকে একবার একটু তাকাই, তাকিয়ে বোঝার চেষ্টা করি যেখানে কী দেওয়া। এখানে আমরা একটু চিন্তা করতে পারি না, এটা হচ্ছে একটা যদি আমরা এটাকে একটা বোতল চিন্তা করি, আর বোতলের উপরে একটা পুরুত্ব বিশিষ্ট একটা কাগজ মোড়ানো, একটা মোটা মোটা একটা কাগজ মোড়ানো, এরকম চিন্তা করতে পারি না? তাহলে জিনিসটা দেখতে কীরকম হবে? জিনিসটার দেখতে পুরুত্ব বিশিষ্ট কাগজ হচ্ছে এইটা। আমি এখানে জিনিসটাকে এরকম করে দিলাম, এটা হচ্ছে আমার কি সেই পুরুত্ব বিশিষ্ট কাগজ। এখন আমি কাগজটাকে কী করলাম, এক সাইড থেকে একটু কেটে দিলাম, এরকম একটা কেটে দিলে সেই কাগজটা কী হয়ে গেল, সেই কাগজটা এখন এই যে এরকম একটা কি আয়তক্ষেত্রে রূপান্তরিত হয়ে গেল না, পুরুত্ব বিশিষ্ট। তাহলে আমি যদি এখানে এই কাগজটার পরিধি বের করতাম, সেই পরিধিটা এখন কিসে কনভার্ট হয়ে গেল? দৈর্ঘ্যে। এবং সেই আয়তক্ষেত্রের যে পুরুত্বটা, এই যে পুরুত্ব, এই পুরুত্বটা কনভার্ট হয়ে গেল কিসে? আমার প্রস্থে। তাহলে এটা কি একটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থর ব্যাপার হয়ে গেল না? সেই জিনিসটাই মূলত এখন আমরা করব। কিভাবে করব? আমরা হচ্ছে সূত্র ফেলবো। সূত্র হচ্ছে আমার পরিধির সূত্র কি? পাই ইন্টু ডি। পাই ইন্টু ডি, এটা হচ্ছে কি আমার পরিধির সূত্র টোটাল এটার জন্য। কিন্তু কথা হচ্ছে যে ডির ভ্যালু কি ডি হয় না, ডি হচ্ছে আমার অভ্যন্তরীণ হচ্ছে কি বলে অভ্যন্তরীণ ডায়ামিটার, অভ্যন্তরীণ ব্যাস। সো আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে সম্পূর্ণ একদম কর্নার পর্যন্ত। তো কর্নার পর্যন্ত যেতে হলে পাই ইন্টু ডি প্লাস টি, এটা হচ্ছে আমার পরিধির সূত্র, অ্যাকচুয়াল পরিধির সূত্র। আর এরপরে আমরা কি করব? পরিধি পেয়ে গেছি মানে হচ্ছে মূলত আমি কি পেলাম? দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। এখন আমার লাগবে হচ্ছে প্রস্থ। মাত্র কি বলেছি? প্রস্থ হচ্ছে আমার সেই পুরুত্বটাই, এই যে পুরুত্বটাই হচ্ছে আমার প্রস্থ। তাহলে পুরুত্বের ভ্যালু হচ্ছে টি। তো অ্যাকচুয়ালি আমার এখানে যে পাই ডিটি লেখা হয়েছে, এখানে আসলে লেখার কথা ছিল এটাই, পাই ইন্টু ডি প্লাস টি ইন্টু টি। কিন্তু কথা হচ্ছে এটা কেন লেখা হয়নি? কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই টি এর ভ্যালুটা আসলে এত ছোট হয়, টি এর ভ্যালুটা আসলে এত ছোট হয় যে আমার ডির তুলনায় সেটা অনেক কম। আর ঠিক এই কারণেই আমরা যে কাজটা করি যে টিটাকে আর ধরি না, অর্থাৎ আমরা ডিরেক্ট পাই ইন্টু ডি ইন্টু টি এভাবে লিখে দিই, মানে ডি প্লাস টি সমান সমান ডি ধরে নিই, যে ওইটা অত বেশি ইফেক্ট ফেলে না। এই জন্য আমরা এখানে পাই ইন্টু ডি ইন্টু টি লিখেছি। সো এই হচ্ছে আমাদের এরিয়া। এখন হচ্ছে আমরা কি করব? এটা হচ্ছে আমাদের ১ নং সমীকরণ ছিল, এখানে আমি ১ নং লিখে দিই। এটা হচ্ছে আমাদের ২ নং সমীকরণ, ২ নং লিখে দিই। এখন আমরা যা করবো সেটা হচ্ছে সামেশন অফ এইচ, সবসময় আগের বারও যেটা করেছিলাম। তো এখানে জাস্ট একটা এফ এদিকে একটা পি এদিকে, তাহলে পি ইজিকালস টু এফ, এখানে আর কোনো ঝামেলা নাই। পি ইজিকালস টু এফ। এরপরে আমরা যা করলাম সেটা হচ্ছে যে এখানে বলেছি যে চাপের বল দেয়ালের প্রচুর শক্তি সমান হতে হবে, সিস্টেমটি স্থির থাকতে। এখন আমরা ১ নং আর ২ নং এর ভ্যালু অর্থাৎ এফ আর পিটির ভ্যালু আমরা কি করতেছি? বসিয়ে দিলাম। ১ নং ও ২ নং এর ভ্যালু এই ৩ নং সমীকরণ, এটাকে আমরা ৩ নং সমীকরণ বলে দিই। ১ নং ২ নং এর ভ্যালু ৩ নং সমীকরণে বসিয়ে দিলাম। বসানোর পরে আমার যে ভ্যালুটা আসছে এখানে আমাকে অনেক কিছু কাটাকাটি যাবে, পাই পাই ডি ডি ইত্যাদি ইত্যাদি। কাটাকাটির পর আমার যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের লঞ্জিটিউডিনাল স্ট্রেস ইজ ইকুয়ালস টু পিডি বাই 4টি। এটা হচ্ছে আমার সেই আলটিমেট সূত্র, যেটা আর কি আমার এই ডান সাইডে ডেরিভেশনে ডিরেক্টলি দেখানো হয়েছে। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারাংশে যে আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেস অথবা হুপ স্ট্রেস, এটা সূত্র হচ্ছে পিডি বাই 2টি, আর লঞ্জিটিউডিনাল স্ট্রেসের জন্য সূত্র হচ্ছে পিডি বাই 4টি। তো দেখা যাচ্ছে যে কি লঞ্জিটিউডিনাল স্ট্রেস হলো ট্যানজেনশিয়াল স্ট্রেসের একদম কি অর্ধেক, অর্থাৎ এটার কি এই স্ট্রেসটা কি সে হচ্ছে কম, এই কারণে ডিজাইনের দিক থেকে হুপ স্ট্রেসের গুরুত্বটা হচ্ছে বেশি থাকে। আর লাস্টে তাহলে আমরা কি পাই রিলেশন, যে ট্যানজেনশিয়াল স্ট্রেস হচ্ছে আমাদের লঞ্জিটিউডিনাল স্ট্রেসের 2 গুণ। তো এখন আমরা মোটামুটি ৩টা ছোট ছোট ম্যাথ করার চেষ্টা করব, দেখবো যে আমরা এই সূত্রগুলো কিভাবে ম্যাথে ইউজ করতে পারি। তো আমি হচ্ছে সিঙ্গার বই থেকে ম্যাথগুলো করতেছি। তো ফার্স্ট হচ্ছে প্রবলেম 133, আমরা দেখি কি বলেছে এখানে। এই সিলিন্ড্রিক্যাল স্টিল প্রেসার ভেসেল ৪০০ মিলিমিটার ইন ডায়ামিটার, আমাকে ডির ভ্যালু দিয়ে দিয়েছে, উইথ এ ওয়াল থিকনেস অফ 20 মিলিমিটার। তো আমার থিকনেসটাও দেওয়া আছে। ইজ সাবজেক্টেড টু অ্যান ইন্টারনাল প্রেসার অফ 4.5 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। ক্যালকুলেট দ্য ট্যানজেনশিয়াল অ্যান্ড লঞ্জিটিউডিনাল স্ট্রেস ইন দ্য স্টিল। মানে আমাকে জাস্ট শুরুতে কি দুইটা সূত্র বসিয়ে আমাদের ভ্যালু বের করতে হবে, আর কিছু না। এটা হচ্ছে আমার ডির ভ্যালু, এটা হচ্ছে আমার টির ভ্যালু, এটা হচ্ছে আমার কি পির ভ্যালু, অর্থাৎ যে প্রেশারের ভ্যালুটা আমাদের, যে পির ভ্যালুটা এটা। তাহলে আমরা কি করব? এখানে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস লিখে, এখানে এত ডেরিভেশন করেছে আমি বলবো যে এইটুকু করার কোনো দরকার নেই। আমরা সরাসরি সূত্র লিখে দেবো যে ট্যানজেনশিয়াল স্ট্রেস ইজ ইকুয়ালস টু পিডি বাই 2টি। পির ভ্যালু হচ্ছে 4.5, ডির ভ্যালু হচ্ছে আমাদের কত এখানে ৪০০ মিলিমিটার, আর 2 ইন্টু টির ভ্যালু হচ্ছে আমাদের কত এখানে, টির ভ্যালু হচ্ছে 20। সো লিখলাম, লিখে যা আসলো 45 এমপিএ, এককগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আমরা কি লঞ্জিটিউডিনাল স্ট্রেস বের করবো। এখানেও আমি বলবো যে আমাদের কোনো দরকার নেই ডেরিভেশনের, ডিরেক্ট সূত্র লিখে দিব, ডিরেক্ট সূত্র লিখে পিডি বাই 4টি। তো এখানে সেম পির ভ্যালু ডির ভ্যালু আর নিচে খালি 4 হবে, আর কিছুই না। সো আমাদের স্ট্রেসের ভ্যালু আসছে 22.5 মেগাপ্যাসকেল। এরপর আমরা দেখবো হচ্ছে আমরা বিতে কি বলেছে। টু হোয়াট ভ্যালু মে দ্য ইন্টারনাল প্রেশার বি ইনক্রিজড ইফ দ্য স্ট্রেস ইন দ্য স্টিল ইজ লিমিটেড টু 120 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। এখানে মূলত বলেছে যে সর্বোচ্চ কি পরিমাণ প্রেশার আমরা দিতে পারবো যদি আমাদের স্টিলের স্ট্রেস লিমিট থাকে হচ্ছে 120 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। সো এর জন্য আগে আমাদের জানতে হবে যে আমাদের এই সর্বোচ্চ যে স্ট্রেস লিমিট, এটা আসলে আমরা কার উপরে দিতে পারি। এটা মূলত আমরা দিতে পারি হচ্ছে আমাদের সেই ট্যানজেনশিয়াল স্ট্রেসের উপরে, কারণ ট্যানজেনশিয়াল স্ট্রেসকেই ধরা হয় হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস। এই যে আমরা যদি এখানে আসি যে আমরা ট্যানজেনশিয়াল স্ট্রেসের ভ্যালুটা কত, পিডি বাই 2টি, আর আমাদের যে নর্মাল ছিল লঞ্জিটিউডিনাল স্ট্রেস সেটা হচ্ছে কি পিডি বাই 4টি। তাহলে এখানে বড়টাকে, বড় ভ্যালু হচ্ছে আমাদের সেই ট্যানজেনশিয়াল স্ট্রেস। এই জন্য আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেসকে ধরা ক্রিটিক্যাল স্ট্রেস, অর্থাৎ আমাদের সর্বোচ্চ যে সহ্য ক্ষমতা স্ট্রেসের,
সেটা মূলত আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেসই হ্যান্ডেল করতে পারে। এই জন্য আমরা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেসের সূত্রটা লিখবো PD/2T। এখানে হচ্ছে আমাদের স্ট্রেসের ভ্যালু 120 এবং এখান থেকে কি আমার পিটা বের করতে হবে, ডি আর টি তো আগে যা ছিল তাই। তাহলে আমার পি এর ভ্যালু চলে আসতেছে 12 MPa, 12 মেগাপ্যাসকেল। দ্যাটস ইট, এখানে এসে গেছে। এখন হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন করেছে, ইফ দ্য ইন্টারনাল প্রেশার ওয়ার ইনক্রিজড আনটিল দ্য ভেসেল ব্রাস্ট, অর্থাৎ ভেসেলটা একদম ব্রাস্ট হওয়া পর্যন্ত যদি আমরা ভিতরের প্রেশারটা বাড়াতেই থাকি, তাহলে কি টাইপের ফ্র্যাকচার ঘটবে, এই জিনিসটাই মূলত আমাকে এখানে জানতে চেয়েছে। তো কথা হচ্ছে আমরা এটা কেমনে বুঝবো কি টাইপের ফ্র্যাকচার ঘটবে, এটাও মূলত আমরা বুঝতে পারবো যে স্ট্রেসের ঘটনা দিয়ে। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের কিছুক্ষণ আগে আমরা কি বলছিলাম যে ক্রিটিক্যাল স্ট্রেসটা কি, আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেস। ক্রিটিক্যাল স্ট্রেস মানে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ যে পরিমাণ স্ট্রেস আমার এই ভেসেলটা সহ্য করতে পারে। তো সর্বোচ্চ সহ্য করতে পারে যদি ট্যানজেনশিয়াল স্ট্রেস, তাহলে আমার প্রেশার কারণে যদি আমার ভেসেলটা ব্রাস্ট হয়, সেটাও কি কোন স্ট্রেসের জন্যই ব্রাস্ট হবে, ট্যানজেনশিয়াল স্ট্রেসের জন্য, কারণ সেই তো সর্বোচ্চ এখানে আমাকে কি প্রতিরোধ দিতে পারতেছে। সো এখন আমাদের আরেকটা জিনিস এখন জানতে হবে যে এই ট্যানজেনশিয়াল স্ট্রেসটা আসলে কোন দিকে কাজ করে। আমরা যদি এই যে সার্কুলার সেকশনটা আঁকি, আমরা খুব সহজে আর কি এভাবে বুঝাইতে পারি যে আমাদের ধরে নিতে পারি যে আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেসগুলো একদম আর কি সারফেসের যে একদম লম্ব বরাবর, সারফেসের একদম লম্ব বরাবর এভাবে হচ্ছে কাজ করে। এখন আমি একটু ব্যাপারটাকে এভাবে চিন্তা করি, 3D ভাবে। 3D ভাবে চিন্তা করলে আমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি না, এই ছবিটা আমি এখানে 3D ভাবে আঁকি, আঁকলে কি হবে জিনিসটা বুঝতে পারবো। এখন আমি চিন্তা করলাম যে এখানে ট্যানজেনশিয়াল স্ট্রেস তৈরি হচ্ছে, অনেক ট্যানজেনশিয়াল স্ট্রেস তৈরি হচ্ছে, সেটা কই যাবে, এই যে এই বরাবর, এই যে এই বরাবর, এদিক অথবা কি নিচের দিকে। অর্থাৎ এই যে আমাদের সার্কুলার পোর্শন এরিয়াটা আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলার পোর্শন এরিয়া, এই সার্কুলার পোর্শন এরিয়ার উপরই আমার ট্যানজেনশিয়াল স্ট্রেসটা কাজ করে। অর্থাৎ প্রেশার দিলে ট্যানজেনশিয়াল স্ট্রেসটা ওই সার্কুলার পোর্শন এরিয়াতেই কাজ করে। আর যখন আমার এই ট্যানজেনশিয়াল স্ট্রেসটা লিমিট ক্রস করে ফেলবে, তখন কি হবে, ওই সার্কুলার পোর্শন এরিয়াতেই একটা লম্বা একটা ক্র্যাক তৈরি হবে, এই যে লম্বা একটা ক্র্যাক। এই লম্বা একটা ক্র্যাকই হচ্ছে মূলত আমার সেই ব্রাস্ট, যেটা আর কি আমার প্রশ্নে চেয়েছে যে ফ্র্যাকচার। তো এই ফ্র্যাকচারটা কিন্তু তৈরি হয়েছে ট্যানজেনশিয়াল স্ট্রেসের কারণে, তবে এটার দিকটা হচ্ছে আমার কোন দিকে, লঞ্জিটিউডিনাল সেকশনের দিকে। এই যে এটা হচ্ছে মূলত আমার মেইন কনসেপ্টটা এখানে, যে ট্যানজেনশিয়াল স্ট্রেসের কারণে আমার ফ্র্যাকচারটা তৈরি হবে এবং ফ্র্যাকচারটা যাবে হচ্ছে আমার লঞ্জিটিউডিনাল সেকশন বরাবর। এটাই হচ্ছে আমার এখানে মূলত জানতে চেয়েছে, আর কিছুই। এখন আমরা আসি হচ্ছে সেকেন্ড ম্যাথে। আমাদের বলেছে যে ক্যালকুলেট দ্য মিনিমাম ওয়াল থিকনেস ফর এ সিলিন্ড্রিক্যাল ভেসেল। এবার হচ্ছে আমার মিনিমাম ওয়াল থিকনেস টি বের করতে হবে। দ্যাট ইজ টু ক্যারি এ গ্যাস এট এ প্রেশার অফ 1400 psi, অর্থাৎ গ্যাসের প্রেশারটা দিয়েছে 1400 psi। দ্য ডায়ামিটার অফ দ্য ভেসেল ইজ 2 ফিট, ভালো কথা। অ্যান্ড দ্য স্ট্রেস ইজ লিমিটেড টু 12 KSI, অর্থাৎ স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে আমাদের কি 12 KSI। ঠিক আছে, আমাদের এককগুলো কিন্তু ভালো মতো দেখতে হবে। এখন এখানে সবই হচ্ছে পিএসআই কেএসআই ফিটে। সো আমরা কি করব, আমরা হচ্ছে জানবো আগে যে এই পিএসআই আর কেএসআই এর মানে কি। পিএসআই মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ এবং কেএসআই এর মানে হচ্ছে কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। অর্থাৎ কেএসআই থাকলে আমরা আগে সেটাকে 1000 দিয়ে গুণ করে সেটাকে পিএসআই তে কনভার্ট করে নেব। সো আমরা এখন ভ্যালুগুলো বসাই। আমাদের এখানে কি 12 কেএসআই হচ্ছে স্ট্রেস, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে 12000 বসালাম, ভালো কথা। এরপর হচ্ছে আমাদের কি প্রেশার হচ্ছে 1400 পিএসআই, এটা আমরা পিএসআই তে বসাচ্ছি। আমাদের ডায়ামিটার কত দিয়েছিল 2 ফিট। এখন আমরা তো এখানে ফিট রাখতে পারবো না, আমাদের কি করতে হবে ইঞ্চিতে, কারণ এটাও কি পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এটাও পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। সো ইঞ্চি থেকে নেওয়ার জন্য 2 × 12 করবো, আর নিচে হচ্ছে 2 × টি। এখন আমরা কি করবো, ক্যালকুলেশন করলে টির ভ্যালু চলে আসতেছে 1.4 ইঞ্চ। সো দ্যাটস ইট, এই ম্যাথটা। এরপর হচ্ছে আমরা এই ভিডিওর জন্য লাস্ট ম্যাথটা করতেছি, সেটা হচ্ছে যে আমাদের প্রবলেম 136। এ সিলিন্ড্রিক্যাল প্রেশার ভেসেল ইজ ফেব্রিকেটেড ফ্রম স্টিল প্লেটিং দ্যাট হ্যাজ এ থিকনেস অফ 20 মিলিমিটার। দ্য ডায়ামিটার অফ দ্য প্রেশার ভেসেল ইজ 450 মিলিমিটার, ডায়ামিটারও দিয়েছে, থিকনেস দিয়েছে, দ্যাটস গুড। লেন্থ ইজ 2 মিটার, লেন্থও দিয়ে দিয়েছে, ভালো কথা। দেখি লেন্থ কি আমাদের আসলে কাজে লাগবে নাকি লাগবে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ইন্টারনাল প্রেশার that can be applied if the longitudinal stress is limited to 140 MPa and the circumferential stress, আমাদের মাথায় রাখতে হবে সার্কামফারেন্সিয়াল মানে কি, আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেসটাকে সার্কামফারেন্সিয়াল বলা হয়, অনেক সময় এটাকে হুপ স্ট্রেসও বলা হবে। ইজ লিমিটেড টু 60 MPa, ঠিক আছে। আমাকে দুইটার জন্যই আমাকে লিমিটেশন দিয়ে দিয়েছে। আমরা কি করব, জাস্ট খালি সূত্রে বসাবো আর পির ভ্যালু বের করবো, আমাদের আর এগুলা কোনো কাহিনী করারই দরকার নেই। আমরা কি করবো, সরি এখানে আমি সূত্রটুকু কেটে ফেলেছি, আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত কাটবো, এটুকু আমাদের কোনো দরকার নেই। ডিরেক্ট সূত্র লিখবো ফর সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, যেটাকে আমরা ট্যানজেনশিয়াল স্ট্রেস হিসেবে চিনি, PD/2T। পির ভ্যালু বের করবো, আর লিমিটেড হচ্ছে 60 MPa, 60। ডায়ামিটার হচ্ছে আমাদের কি 450 আর থিকনেস হচ্ছে 20। সো সবই লিখলাম, পির ভ্যালু চলে আসলো 5.33 MPa। এরপর হচ্ছে আমরা কি লঞ্জিটিউডিনাল জন্য এখানে আমরা কি করবো, কোনো কাহিনী করবো না, ডিরেক্ট আমরা কি সূত্র লিখে দেবো, এটুকু দরকার নেই। ডিরেক্ট আমরা সূত্র লিখবো যে লঞ্জিটিউডিনাল স্ট্রেস ইজ ইকুয়ালস টু PD/4T। তাহলে আমার স্ট্রেসের জন্য কি 140 MPa, এই যে 140 MPa। আর পির ভ্যালু তো আমরা বের করবো, আমাদের হচ্ছে 450 ডায়ামিটার আর থিকনেস হচ্ছে 20। সব বসালাম, আমাদের ভ্যালু আসতেছে 24.89 MPa। এখন আমাকে কি বলেছিল, আমাকে বলেছিল যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ইন্টারনাল প্রেশার, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে ম্যাক্সিমাম প্রেশার যেটা দেওয়া সম্ভব, ঠিক আছে, অর্থাৎ আমার সেফটি যেটা, সেটা ম্যাক্সিমাম যে পরিমাণ প্রেশার দিলে এটা হচ্ছে ভাঙবে না, এর উপরে দিলে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 5.33 যেটা, এটা হচ্ছে আমাদের লোয়ার ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুটা দিলে এই ভ্যালু পর্যন্ত সেফ। এর চেয়ে বেশি দিলে আমার হচ্ছে কি এই লঞ্জিটিউডিনালটা ঠিক থাকবে, কিন্তু আমার ট্যানজেনশিয়ালি বরাবর কি হবে, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। এজন্য আমার ক্রিটিক্যাল ভ্যালু ট্যানজেনশিয়ালের P = 5.33 MPa, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওরই একটা লেকচার 2 আসবে, সেখানে আমি আরও 3 থেকে 4টি ম্যাথ করাবো এবং তারপরে
এবং তারপরে অন্য চ্যাপ্টার শুরু করব। এই ভিডিও রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর করার চেষ্টা করব। আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।